রক্তের মাধ্যমে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় এটা পড়তে গেলে যে জিনিসটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে সেটা হচ্ছে ক্লোরাইড শিফট। এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে ব্যাপারটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এখানে দেখো কলাকোষ বা টিস্যু সেলস দেখানো আছে। সেল মেটাবলিজম মানে কোষীয় বিপাকের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তোমরা জানো, শ্বসনে পড়েছো। সেই কার্বন ডাইঅক্সাইড কলাকোষ থেকে রক্তবাহের মধ্যে প্রবেশ করে। এটাকে ধরে নাও রক্তবাহ। রক্তবাহের মধ্যে এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা রক্তবাহের মধ্যে যে তরলে থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলি, তাহলে এই অংশটা হচ্ছে প্লাজমা। এবার কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে যখন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে তখন কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকায় উপস্থিত জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে যে উৎসেচক কাজ করে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। আমি CA লিখেছি, নামটা মনে রাখতে হবে। কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচক। এই উৎসেচকের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এবার এই কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হয় HCO3- বাইকার্বনেট আয়ন এবং একটা হাইড্রোজেন আয়ন। এটা ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক আয়ন হাইড্রোজেন লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে HHB বা হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে, যেটা একটা খুব দুর্বল অ্যাসিডিক পদার্থ। আর যে বাইকার্বনেট আয়নটা, ঋণাত্মক বাইকার্বনেট আয়নটা তৈরি হলো, সেটা কি করে, লোহিত রক্তকণিকা থেকে প্লাজমায় চলে আসে। প্লাজমাতে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে। সোডিয়াম ক্লোরাইড Na+ এবং Cl- আয়নে ভাগ হয়ে যায়। দেখো, এটা Na+ আর এটা Cl-। এই Na+ আর Cl- আয়নে ভাগ হয়ে যায় এবং এই Na+ HCO3 যেটা বাইরে বেরিয়ে এসেছে তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3। আর যে ক্লোরিনটা তৈরি হলো সেই ক্লোরিন আয়নটা লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকে পড়ে। বাইকার্বনেট আয়নটা যেহেতু ঋণাত্মক, তাই বাইকার্বনেট আয়ন যদি লোহিত রক্তকণিকা থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে লোহিত রক্তকণিকায় নেগেটিভ আয়নের পরিমাণ কমে যাবে, প্লাজমায় নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে যাবে, তাহলে আয়নিক ভারসাম্য বিঘ্নিত হবে। সেই জন্য সেই ভারসাম্যটাকে রক্ষা করার জন্য প্লাজমা থেকে আর একটা ঋণাত্মক ধর্মী আয়ন, ক্লোরিন আয়ন, লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। এটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকায় প্রবেশ করাকে আমরা বলি ক্লোরাইড শিফট। সেটা কার বদলে প্রবেশ করলো? বাইকার্বনেট আয়নের পরিবর্তে প্রবেশ করলো। এ বেরিয়ে গেল এবং এ ঢুকলো। এবার এখানে যে ছবিটা দেয়া আছে সেখানে এই ঘটনাটা ঠিক বিপরীত ঘটনা হয় এবং এটা হচ্ছে ফুসফুসের ছবি। দেখো, পালমোনারি ক্যাপিলারি তার মানে ফুসফুসে যেসব রক্তজালক আছে সেই রক্তজালকে যে ঘটনাগুলো ঘটে, যেখান থেকে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসে প্রবেশ করে এবং পরবর্তীকালে নিঃশ্বাস বায়ুর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে পরিত্যক্ত হয়। এখানে দেখো ঠিক উল্টো ঘটনা। এখানে কি হচ্ছে, এটা লোহিত রক্তকণিকা, এটা প্লাজমা, কারণ এটা হচ্ছে জালক, জালকের মধ্যে রক্ত আছে, রক্তের তরল অংশ প্লাজমা এবং এটা লোহিত রক্তকণিকা। এখানে দেখো, প্লাজমা থেকে এই বাইকার্বনেট আয়নটা ভেতরে ঢুকছে লোহিত রক্তকণিকায় এবং লোহিত রক্তকণিকায় যে ক্লোরাইড আয়ন ঢুকেছিল সেটা বাইরে বেরিয়ে আসছে। তার মানে প্লাজমায় উপস্থিত সোডিয়াম বাইকার্বনেট বিশ্লিষ্ট হয়ে আবার বাইকার্বনেট আয়ন দেয়, যেটা লোহিত রক্তকণিকায় ঢোকে এবং লোহিত রক্তকণিকায় যে ক্লোরাইড আয়নগুলো আগে ঢুকেছিল সেই ক্লোরাইড আয়নগুলো বাইরে বেরিয়ে আসে। এবার এই HCO3- হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এই হাইড্রোজেন আয়নটা কোথা থেকে পাওয়া গেল না, হিমোগ্লোবিনিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেন আয়নটা এলো এবং হিমোগ্লোবিনটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। ঠিক উল্টো, দেখো, এখানে হিমোগ্লোবিনের সঙ্গে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে হিমোগ্লোবিনিক অ্যাসিড উৎপন্ন করেছিল, এখানে হিমোগ্লোবিনিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে গেল, গিয়ে হাইড্রোজেন আয়ন এবং হিমোগ্লোবিন তৈরি করলো। আর এই হাইড্রোজেন আয়ন প্লাজমা থেকে আগত বাইকার্বনেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে
কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিড আবার এখানে কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়। ঠিক উল্টো, কার্বন ডাই অক্সাইড আর জল এখানে কার্বনিক অ্যাসিড তৈরি করেছিল, এখানে কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করলো। এবার এই কার্বন ডাই অক্সাইড ফুসফুসে রক্তজালক থেকে বেরিয়ে অ্যালভিওলাসে প্রবেশ করে এবং পরবর্তীকালে অ্যালভিওলাস থেকে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে এই ঘটনাটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। একবার ক্লোরাইড প্লাজমা থেকে ভেতরে ঢুকলো, পরের বার আবার ক্লোরাইড লোহিত রক্তকণিকা থেকে প্লাজমায় বেরিয়ে এলো। কার সঙ্গে আদান প্রদান হলো? প্রথমবারের ক্ষেত্রে কি হয়েছিল? বাইকার্বনেট আয়ন বেরিয়েছে, ফুসফুসে গিয়ে সেই ঘটনাটা ঠিক উল্টো হয়ে গেল, বাইকার্বনেট আয়ন ঢুকলো এবং ক্লোরাইড আয়ন বেরিয়ে গেল। এই ক্লোরাইড শিফটের আর একটা নাম হচ্ছে হ্যামবার্গার ফেনোমেনন। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের ক্লোরাইড শিফট বুঝতে আর কোনো অসুবিধে থাকবে না।